বিপুল পরিমাণ টাকা নিয়ে দেশ ছেড়ে দুবাই পালাতে যেয়ে বিমানবন্দরে পরিবারসহ আটক হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এবং সর্বশেষ জানাবো বেনজিরের মতো ডিবি প্রধান হারুনের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন বেনজির আহমেদ। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। শুধু তাই নয়, বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগে ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসেবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন। তাহলে এখন কি করবে দুদক? বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থায় বা কোথায়? দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ জব্দের আদেশের পরেই দেশজুড়ে ডালপালা মেলেছে আলোচনা, সঙ্গে হাজারো প্রশ্ন। বেনজির দেশে আছেন কিনা এ নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে বেনজির পরিবার নিয়ে এখন দুবাই অবস্থান করছেন। আদালতের আদেশের আগেই তিনি নাকি দেশ ছেড়েছেন, নাকি এরপরে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। তবে অন্য একটি সূত্র বলছে বেনজিরের স্ত্রী এবং এক কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশে আছেন তিনি। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী, কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে 33টি ব্যাংক হিসেবে তথ্য বেরিয়ে এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23শে মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত। কিন্তু এই আদেশ কার্যকরের আগে বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসেবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন, নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এইসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল সেটাও জানা যায়নি। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ খবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারে যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছে নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব। যেভাবে টাকা সরাতে পারে বেনজির। ব্যাংকে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারোর অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতের আদেশও দিতে পারেন। এইসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে ব্যাংকেই বিপদে পড়বে। বেনজিরের বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে, ফলে গোপনে বেনজিরের তথ্য দেওয়া হতে পারে। আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এইসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারোর কাছে এগুলো রাখা হয়। এখন দেখার বিষয় বেনজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেনের প্রোফাইলের নিয়ম মেনে হয়েছে কিনা। আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলোর নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট STR এবং নগদ লেনদেন রিপোর্ট CTR করেছে কিনা সেটাও দেখা যেতে পারে। দুদক জানিয়েছে, বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে। ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে। আর উত্তোলন করা অর্থ কোন খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে। দুদক আরও জানায়, ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওইসব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে। বেনজিরের আরও সম্পদের খোঁজ। সিটিজেন টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেনজির আহমেদের 2 মেয়ের মালিকানায় তথ্য পাওয়া গেছে। সিটিজেন টিভির পরিচালক তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজির। 2017 সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুজনেই ছিলেন শিক্ষার্থী। বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য জানতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই তথ্য ইতিমধ্যে দুদককেও পাঠানো হয়ে গেছে। 2017 সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। তখন তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সিটিজেন টিভি অনুমোদনের সময় অন্যতম একটি শর্ত ছিল 1 বছরের মধ্যে এটিকে সম্প্রচারের আওতায় আনতে হবে। আর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর 2 বছর পার না হওয়া পর্যন্ত কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজে দুদক। দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রের বেনজির আহমেদ ও তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে BFIU-তে চিঠি দিয়েছে দুদক। দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এইসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে BFIU।
প্রাথমিক অনুসন্ধানে এসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLARA এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার। BFIU এর একজন কর্মকর্তা বলেন, দেশের বাইরে সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে কয়েকটি দেশে চিঠি দেওয়া হয়েছে। এসব দেশ থেকে কোনো তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, কেননা প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা তথ্য সাধারণত আদালত বা অন্য কোনো সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা যাবে না। ফলে কোনো দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেলে পরে ML-এর আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবার তথ্য চাইতে হবে। এরপর পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থাও করতে হবে। তবে একবার কেউ পাচার করলে তা ফেরত আনা অনেক জটিল। ডিবি পুলিশ হারুন, পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে 8-10টা অসৎ কর্মকর্তার মতোই নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানায় এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারও হুমকি দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জে মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী MP শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন MP বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জে সাধারণ মানুষের প্রশংসা করান হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতোই আরও বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জে একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নে 2 বছরের মাথা অর্থাৎ 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন মেনেই 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অদ্ভুত তিনি প্রদর্শন করে চলেছেন। কোনো ধরনের রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাছিরকে আটক রেখেছিলেন এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে। সেই সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। একমাত্র কন্যা তাসনিন, ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের সজীবদের জয়ের 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীবদের জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সমৃদ্ধ ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীবদের জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীবদের জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে।
বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহারে আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটি ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারের জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে একই দামের জয় 30 মে 2019 সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কয়ার ফিট, 2.56 একর জমির ওপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা বাড়িতে নেই। ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটির ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব অজয় জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 25 বছরে বাংলাদেশের টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন $3,50,000 দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে আর বাড়িটি বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব অজয় জয়ের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন।